সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো না, কারেন্ট সিচুয়েশন মানে বর্তমান যা পরিস্থিতি বাংলার বলো ভারতবর্ষের বলো সরকারি চাকরির পরীক্ষার নিরিখে যে পরিস্থিতি উঠে আসছে সেই পরিস্থিতি করার জন্যই মেনলি আজকের এই ক্লাস। তো তোমরা যারা স্বপ্ন দেখো, আমি স্বপ্নটাকে দেখো ক্রস করে দিয়েছি, রিয়েলিটিতে বিশ্বাস করো, তাদের জন্যই আজকের এই ক্লাসের হেডিং কি আছে, কেন সরকারি চাকরি কেন, কিসের জন্য এবং কিভাবে। বুঝলাম তো সরকারি চাকরি কেন দরকার সেটা তো বুঝলাম, কিন্তু কিভাবে পাবে এটাই না সবচেয়ে লাখ টাকার কোশ্চেন। তো এর উপরেই মেনলি আজকের ক্লাস করাবো। আবারও বলছি, ক্লাসটা কারেন্ট ইভেন্ট বা বর্তমান পরিস্থিতির সাপেক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা জিনিস আমি যা যা বলে দেবো একটু খেয়াল করে দেখো এবং বলছি শোনো, নিজেদের বাস্তব লাইফের সঙ্গে আমার কথাগুলো মিলিয়ে নিও, মিলে যাবে, প্রত্যেকটা মিলে যাবে। যদি কোনো জায়গায় কনফ্লিক্ট হয় আমার কথার সঙ্গে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো আমরা কেমনভাবে ভাগ করেছি জিনিসটাকে। প্রথমে লিখলাম সরকারি চাকরি কেন এবং কিভাবে পাবে এবং হোয়াই অ্যান্ড হোয়াই, কেন 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 নিজেকে কোশ্চেন করো। এবারে অপশনগুলো দেখো, 8 আওয়ার্স ফ্যাক্টর, 8 আওয়ার্স ফ্যাক্টরটা কি। দেন 2 নম্বরে পড়বো ওয়ান চান্স, অনলি ওয়ান চান্স। 3 নম্বর পড়বো ডু নট ফেল হওয়া চলবে না। 4th অনলি 21 ডেজ। 5 কনসিস্টেন্সি। 6 সাকসেস কারা। 7 দেয়ার আর নো আদার অপশন। তো এই 7টা পয়েন্টের উপরে বেস করে আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে দেখো, প্রত্যেকটা পয়েন্ট নিজেদের বাস্তবের সঙ্গে মিলিয়ে নিও এবং আমি আজকে যেটুকু ক্লাসে বলবো পুরোটাই নিজের অভিজ্ঞতা দিয়ে, কোনোটাই কিন্তু এই নয় যে আমি বানিয়ে বলছি, পুরোটাই কিন্তু অভিজ্ঞতা দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আশা করি তোমরাও তোমাদের বাস্তব জীবনের সঙ্গে এটাকে ম্যাচ করানোর চেষ্টা করবে। কোথাও মিসম্যাচ হলে অবশ্যই আবার বলছি কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। তো 1 নম্বর পয়েন্ট দিয়ে শুরু করি, 8 আওয়ার্স ফ্যাক্টর। 8 আওয়ার্সটা কেন বলছি, একটা ফ্যাক্টর, সরকারি দপ্তরগুলোতে ম্যাক্স টু ম্যাক্স 8 ঘন্টার কাজের পরিবেশ থাকে। তোমাকে 10টা থেকে 5টা পর্যন্ত কাজ করার নর্মাল শিডিউল থাকে। 365 দিনের মধ্যে ছুটি বাদ দিয়ে, সরকারি ছুটি এবং হলিডেজগুলো যা আছে শনি রবিগুলো বাদ দিয়ে যদি অ্যাপ্রক্স হিসেব করা যায় তাহলে দেখা যায় ইলেকশন, কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা, সেগুলো ছাড়া নর্মাল ডেজ ক্ষেত্রে কিন্তু 10টা থেকে 5টা এই অফিস আওয়ার্সটা সমস্ত সরকারি দপ্তরে কিন্তু অ্যাজ ইউজুয়াল মেনটেন হয়ে থাকে। তাহলে কি হয়, 20% ডেজ বছরের মধ্যে যেগুলোতে হয়তো 9টা, কখনো 10টা বা কখনো সারা রাতও পার হয়ে যায়, এরকম হয়, এই সিচুয়েশন হয়। তো সেটা তো তোমার বাড়ির ক্ষেত্রেও হতে পারে। বাড়ির ক্ষেত্রে তুমি নর্মাল 10টার সময় ঘুমোতে যাও বা 11টার সময় ঘুমোতে যাও, অনেক সময় হয় না বাড়ি কারো অসুস্থ হয়ে পড়েছে বা পাশের বাড়ির কোনো দুর্ঘটনা ঘটেছে, তোমাকেও রাত যাপন করতে হলো হসপিটাল বা নার্সিং হোম, এগুলো তো তোমার লাইফে হয়েই থাকে। তো এইগুলো না সরকারি জায়গায় কিন্তু নর্মাল ডেজ ধরা হয়। কিন্তু এই 8 ঘন্টা যারা প্রাইভেট সেক্টরে কাজ করে 8 ঘন্টা বলে ঢুকে, তাদেরকে একবার জিজ্ঞেস করো তো যে বছরে কটা দিন তারা 8 ঘন্টা ওখানে সময় অতিবাহিত করতে পারে। শুনে দেখবে ঠিক উল্টো ঘটনাটা, 90% ডেজ তারা কিন্তু 8 ঘন্টা ক্রস করে, মানে ওভার টাইম তারা দিয়ে থাকে। এবং এটুকু খেয়াল করে দেখবে, ওই 8 ঘন্টা দেওয়ার পরে একটা সরকারি কর্মচারী যখন 10 ঘন্টা দেয়, তার বাড়ি আসার পরে সিচুয়েশন আর একটা বেসরকারি বা প্রাইভেট ফান্ডে চাকরি করা ছেলের বা মেয়ের যদি 10 ঘন্টা সার্ভিস দেওয়ার আসার পরে তার মেন্টাল সিচুয়েশন যদি কম্পেয়ার করে থাকো না, তাহলে কিন্তু অনেকটা ফারাক হয়ে যাবে। কিসের ফারাক? ধৈর্যের ফারাক, মানসিকতার ফারাক, মেজাজের খামতি ঘটে। দুজনের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট সিচুয়েশন হয়। তো সুতরাং বুঝতে পারছো প্রাইভেটের সঙ্গে গভর্নমেন্টের প্রথম যে পার্থক্যটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম সেটাকে বোঝো। এরপরে আসা যাক পয়সা, যেটাই মেন জিনিস না, সে সরকারি চাকরিতে বলো বা প্রাইভেট সেক্টরে বলো, এটাই তো তোমার আলটিমেট মোটিভেশন যে আমাকে ইনকাম করতে হবে। এবারে দেখো 8 ঘন্টা দু জায়গায় দুজন ব্যক্তি কাজ করার ফলে, আমি 8 ঘন্টা বলছি কিন্তু 10-12 ঘন্টা নয়, নর্মাল 8 ঘন্টা কাজ করার পরে
গভর্নমেন্ট সেক্টরে যত তুমি নিচু পোস্টে যাও না কেন এই মুহূর্তে, শুরুটা যেখান থেকেই তুমি করো না কেন, অ্যাপ্রক্স ধরে রাখতে পারো, যদি স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে ধরো তাহলে মোটামুটি 23-24-এর কাছ থেকে শুরু হয় অ্যাপ্রক্স স্যালারি, এবং সেন্ট্রালের ক্ষেত্রে তো সেটা 30-35 হতে পারে, আমি অ্যাপ্রক্স জানি না এই মুহূর্তে কতটা হয়। তো মোটামুটি এরম লেভেল থেকেই স্যালারি স্টার্ট হয়। একটা প্রাইভেট সেক্টরে খুব যখন মানে সেই হোয়াইট কলার জব যারা করে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা মেডিকেল ডিপার্টমেন্টগুলো যেগুলো প্রাইভেট সেক্টরে খুব মানে বেশ প্রেস্টিজিয়াস জব হিসেবে ধরা হয়, সেখানে মোটামুটি এখন শুরু হয় অ্যাপ্রক্স স্যালারি 50 বা 60,000। তাহলে ধরে নিতে পারো একটা গভর্নমেন্ট সেক্টরে একদম কিছুই জানে না, নিচু থেকে শুরু করলো, কিছুই জানে না মিনস পড়াশোনায় সে কমজোরি না, মানে তার দায়িত্বের দিক দিয়ে কর্মের জায়গায় অনেকটা কম ঝুঁকিপূর্ণ জায়গায় তার মাইনে শুরু হচ্ছে প্রায় 30-র কাছাকাছি, আর প্রাইভেটের ক্ষেত্রে শুরু হচ্ছে 50 বা 60-র কাছাকাছি। আমি ধরে নিচ্ছি, এটা অ্যাজামশন, এটা কোনো সঠিক তথ্য নাও হতে পারে। কিন্তু ভাবো একজনের কাজের সময়টা কত ইউটিলাইজ করছে এবং আরেকজন কতটা ইউটিলাইজ করছে, দুজনের সময়ের পার্থক্যের সঙ্গে কিন্তু দুজনের পয়সার পার্থক্যটা কিন্তু অনেকটাই হয়ে যায়। এবং একটা কথা খেয়াল করে দেখবে, এই 8টা ঘন্টা যেটা তুমি ভবিষ্যতে প্রাইভেট সেক্টরে অথবা গভর্নমেন্ট সেক্টরে দেবে বলে ভাবছো, একবার ভেবে দেখো তো এই 8 ঘন্টাটা যদি আজকে তুমি পড়ায় ব্যয় করো তাহলে কি হতে পারে, তাহলে কি হতে পারে সেটা একবার নিজের বুকে হাত রেখে বলো যে আমি 8টা ঘন্টা আজ থেকে নিজের জন্য ব্যবহার করা শুরু করবো। কারণ কি, আগামী দিনে আমি এই 8টা ঘন্টা কোন কাজে ব্যবহার করবো, প্রাইভেট সেক্টরে না গভর্নমেন্ট সেক্টরে, সেটার ডিসিশন আজকেই নেব। তাহলে 8 ঘন্টা পড়াশোনা শুরু করতে হবে, রোজ কম করে হলেও 8 ঘন্টা তোমাকে পড়তেই হবে। এরপরে 2 নম্বর পয়েন্টে আসি, ওয়ান চান্স। হ্যাঁ সঠিক, একটাই চান্স তোমাকে দেওয়া হবে। কারণ আজকের তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো বা যে পরিবেশ পরিস্থিতিতে তুমি বিলং করছো, হয়তো হতে পারে তোমার সাথে তোমার বাবা মা আছে, ভাই বোন আছে, দাদা দিদি আছে, আরো অনেকেই আছে পরিবারে, সবাই সুস্থ সবল, সবাই যে যার নিজের কাজকর্ম যে নিজের মতো করে নিচ্ছে। কিন্তু এমনও দিন তো হতে পারে যখন বাড়ির কেউ একটা অসুস্থ হয়ে পড়বে, সে বাবা হতে পারে, মা হতে পারে, ভাই বোন হতে পারে, দাদা দিদি হতে পারে, যেই হতে পারে, তোমার ঘাড়ে এসে পুরো বার্ডেনটা পড়লো। আর তখন তোমার ইচ্ছে থাকলেও, তুমি শত চেষ্টা করলেও সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবে না। তোমার বাবা অসুস্থ হয়েছে, তোমার মা অসুস্থ হয়েছে, তুমি কি অন্য কারোর ঘাড়ের উপর চাপিয়ে দেবে জিনিসটা, দিয়ে বলবে না তোরা দেখ আমি পড়াশোনা করি? সেটা তো সম্ভব না। সুতরাং সময় থাকতে, সুযোগ থাকতে, চান্স থাকতে থাকতে তুমি কিন্তু পড়াশোনা শুরু করো এবং তোমার প্রিপারেশন লেভেলটাকে সেই জায়গায় নিয়ে যাও। আদারওয়াইজ তুমি কিন্তু ভবিষ্যতে ফাঁসবে। আমার কথা মিলিয়ে নিও। তুমি যদি আজকের এই যে সুযোগটা তোমাকে দিচ্ছে সেই সুযোগটা না ইউটিলাইজ করে থাকো, এই চান্সটাকে যদি তুমি মিস করে যাও, তাহলে কিন্তু তুমি গেলে, তুমি আর সেকেন্ড চান্স পাবেই না। তুমি ভাবছো কি তুমি যারা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে রিকভার একটা করে দিয়ে তারপরে তুমি পড়ায় ফিরবে? অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। কারণ দেখো মোটামুটি সবাই তো এখন 20 থেকে 30-এর মধ্যে এজ বা তার থেকে একটু বেশি এজে বিলং করছে। সুতরাং সবারই, প্রত্যেকের বাড়ির বয়স্ক লোকজনদের বয়স কিন্তু 50 অ্যাবাভ বা 60 অ্যাবাভ হয়ে গেছে। সুতরাং বি কেয়ারফুল ফর দ্যাট, তাদের কিন্তু যে কোনো সময় তোমার প্রয়োজন হতে পারে। সুতরাং সেই প্রয়োজন, তাদের প্রয়োজনটা তোমার কাছে আসার আগে তুমি তোমার প্রয়োজনটুকু আগে মিটিয়ে নাও। তো এই চান্সটাকে কিন্তু কাজে লাগাও। এরপরে দেখো থার্ড পয়েন্ট, ডু নট ফেল। আমরা সবসময় ভাবি, যেটা মনের মধ্যে কাজ করে না, পরীক্ষা তো প্রিপারেশন নিচ্ছি, পড়ছি, সব হচ্ছে, কিন্তু যদি ফেল করে যাই, যদি ওই জায়গায় না পৌঁছাতে পারি, ফেল যদি হয়ে যায়, তাহলে তো সময়টাও নষ্ট হবে, এই বছরগুলোও নষ্ট হবে, তাহলে পড়াটাও পুরোপুরি বেকার হয়ে যাবে। তার থেকে যদি প্রাইভেট সেক্টরে প্রথম থেকেই সুইচ করে যেতাম, তাহলে তো আর এই আফসোস জিনিসটা থাকতো না। তো এই জিনিসটা না, ডু নট ফেল, ফেল জিনিসটা মাথা থেকে সরিয়ে ফেলো। তুমি ধরে রাখো যে প্রিপারেশন লেভেল এমনভাবে নেবে তুমি, যাতে তোমাকে একটা চান্স দেওয়া হবে এবং তুমি একটাতেই পাস করবে। ফেল করার কোনো মানসিকতা তোমার মধ্যে থাকবে না। তুমি সবসময় মনে রাখবে পরীক্ষায় বসবো এবং পাস করবো, পরীক্ষায় বসবো এবং পাস করবো। ফেল মাথা থেকে আউট করো আগে। নাম্বার 4 কি আছে, অনলি 21 ডেজ। এটা একটা খুব ভাইটাল, খুব থিওরিটিক্যাল এবং সায়েন্টিফিক একটা কিন্তু উপায়, যে 21 দিন। কেন বলা হয় বলো তো? যে তুমি যাই করো না কেন, সেটা যদি তোমার অভ্যেসের মধ্যে আনতে চাও, তাহলে কিন্তু 21টা দিন কন্টিনিউয়াসলি সেম জিনিস তোমাকে করতে হবে।
সে তুমি পড়তে চাইছো না, পড়ার ইচ্ছে নেই, পড়ার মানসিকতা হারিয়ে যাচ্ছে, যা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে পড়তেই মানে মন চাইলেও তুমি বসতে পারছো না। কিন্তু বিশ্বাস করো 21টা দিন, অনলি 21 দিন তুমি কন্টিনিউ, ইচ্ছে করুক ছাই না করুক ছাই, তুমি বই নিয়ে বসো। 21টা দিন তুমি কন্টিনিউ বসো, কোনো দিন কিন্তু মাঝখানে গ্যাপ রাখা যাবে না। রোজ 21টা দিন তুমি বই নিয়ে বসো এবং আমার কথা মিলিয়ে নিও, তারপরে অটোমেটিক্যালি তোমার পড়তে ভালো লাগবে। প্রথম 21টা দিন তুমি শুধু এইটুকু সময় দাও বইয়ের পিছনে, তারপরে দেখো তোমার ভালো লাগবে কি লাগবে না সেটা নিজের ডিসাইড করো। আমি বলছি শোনো, 21টা দিন কিন্তু একটা সায়েন্টিফিক থিওরি, এটা কেউ অ্যাভয়েড করতে পারে না। তুমিও করে দেখো, আমার কথা তোমার মিলে যাবে। এরপরে 5 নাম্বার দেখো কনসিস্টেন্সি। অনেক ছাত্রছাত্রীদের আমি দেখেছি কি হয় বলতো, আজকে প্রচুর সময় পেলাম, কোনো কাজকর্ম নেই, আজকে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত পড়া হয়ে গেল, মানে এতটা পড়ে ফেললাম মনে হচ্ছে হ্যাঁ মেন্টালি রিলিফ, অনেকটা পড়া হয়েছে আজকে। পরের দিনকে এমন হয়ে গেল প্রচুর কাজের প্রেশার, ওই বন্ধু বান্ধব আড্ডা, এই বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, এই করতে 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 পুরো দিনটা পুরো রাতটা মাটি হয়ে গেল। নর্মালি কি হয় বলো তো, আগের দিন যে 16 ঘন্টা পড়েছিলাম, পরের দিনে কিছু না পড়ার ফলে ব্যাপারটা কেমন হয়ে গেল না। সুতরাং কনসিস্টেন্সি, প্রত্যেক দিনের পড়া, প্রত্যেক দিন পড়া, এই মানসিকতাটা তৈরি করো। এবং বলছি আবারও সেই কটা, যে 21 দিনের তুমি যদি থিওরি অ্যাপ্লাই করো একবার না তোমার লাইফে, তুমি কিন্তু আবার সেই কনসিস্টেন্সিটা ফিরে পাবে। অ্যাজ ইউজুয়াল তুমি প্রত্যেক দিনই পড়তে শুরু করবে, সে যাই থাকুক না কেন, সমস্ত কাজকে সরিয়ে রেখে তুমি পড়বে। এবং সাকসেস কারা, সাকসেস কারা, সাকসেস মিন কি সরকারি চাকরি? না, এটা আমি কখনো বিশ্বাস করি না যে সরকারি চাকরি মাত্রই শুধু সাকসেস, আর বাদ বাকি তাহলে যারা প্রাইভেট সেক্টরে আছে বা বড় বড় বিভিন্ন ইনস্টিটিউটে আছে তারা কি সাকসেস না লাইফে? হ্যাঁ, তারাও সাকসেস। তো সাকসেস কারা, এই প্রশ্নটার উত্তর হচ্ছে যারা বারবার পড়ে গিয়ে হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়ায়। এই নয় যে তুমি ভেবো না যে যাদেরকে তোমরা সাকসেস আজকে দেখছো তারা কোনোদিন ফেলিওর হয়নি, এটা হতেই পারে না। তারা ফেলিওর হয়েছে, বারে বারে ফেলিওর হয়েছে, বারবার পড়ে গিয়েছে, হোঁচট খেয়েছে, আবার সোজা উঠে দাঁড়িয়েছে, তারপরে কিন্তু সে সাকসেসের দোরগোড়ায় গিয়েছে। একদিনে একবারে কিন্তু সাকসেস কারোর লাইফে হয় না। আবারও বলছি, সাকসেস মিনস গভর্নমেন্ট জব নয়। সাকসেস মিনস আলটিমেটলি যখন সে নিজে থেকে স্যাটিসফাইড হয়, সেটাই কিন্তু তার লাইফে সাকসেস। সুতরাং সাকসেস হতে গেলে বারবার ঠকতে হবে, পড়তে হবে, আবার সোজা উঠে দাঁড়াতে হবে, তবেই তুমি সাকসেসের দোরগোড়ায় পৌঁছাবে। এবং যারা পৌঁছেছে তারা কিন্তু এইভাবেই পৌঁছেছে, স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে উপরে উঠেছে, কখনো উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে আবার পড়ে গিয়েছে, আবার ট্রাই করেছে নতুন করে ওঠার, তারপরেই কিন্তু সেই জায়গায় মানে রিচ আপ টু দ্য মার্ক পৌঁছেছে। তো 7 নম্বরটা দেখো, দেয়ার আর নো আদার অপশনস। আর যখন লাইফে কোনো রকম অপশনস নেই, মানে কি, মানে ধরো তোমরা অনেকেই আছো যাদের বাবা মার সেই অর্থে সামর্থ্য নেই, মানে তোমার ব্যাক থেকে সাপোর্ট করার। কিসে সাপোর্ট? ফিনান্সিয়ালি কথা বলছি, অবশ্যই ফিনান্স সাপোর্ট যখন তোমার পিছনে নেই, তখন তোমাকে কিন্তু অনলি অ্যান্ড ওয়ান অপশন, প্রিপারেশন ফর গভর্নমেন্ট জব। আর কিচ্ছু ভাবতে যেও না, কারণ তুমি আজকের বাড়ির কথা ভেবে তুমি প্রাইভেট সেক্টরে ঢুকে যাবে, যে কোনো একটা পোস্টে ঢুকে যাবে, যে কোনো একটা স্যালারি তোমার দিলেই তুমি হ্যাপি হয়ে যাবে, কারণ তুমি তো ফ্রেশার, তোমার কাছে যাই দেবে তাই হ্যাপিলি গ্যারান্টেড। কিন্তু 2 বছর যাওয়ার পরে না, 2 বছর তুমি প্রাইভেট সেক্টরে যখন মোটামুটি জমে যাবে, তারপরেই মনে হবে না যে সেই দিন কেন ভাবিনি, বাড়ির কথাটা যদি ভাবতেই হতো তাহলে 2 বছর আগে কেন ভাবলাম না, তাহলে 2 বছর হয়তো আমি কিছু আর্ন করলাম হলো, কিন্তু লাইফ থেকে যে 2 বছর চলে গেল, গুরুত্বপূর্ণ বছর, সেটা আর কে ফিরিয়ে দেবে? তখন আফসোসের শেষ থাকবে না, তখন মনে হবে যে না, যাই হয়ে যাক না কেন, বাড়ির পরিস্থিতি যত খারাপ হয়ে যাক না কেন, হ্যাঁ আমার কাছে ক্যাপিটাল নেই, আমার ব্যাক এন্ডে সাপোর্ট নেই, ঠিক আছে, আমার কাছে সিএসডিজি আছে, তো সিএসডিজি তো তোমাকে সাপোর্ট দিচ্ছে, তো সিএসডিজি সাপোর্ট নিয়েই তুমি এগিয়ে চলো না, 2 বছর সময় দাও না আমাদের সঙ্গে, তারপরে দেখো না তুমি গভর্নমেন্ট সার্ভিস পাও কি পাও না। তো অপশন যখন তোমার কাছে কোনো কিছু নেই, ক্যাপিটাল তোমার কাছে নেই, সুতরাং তোমাকে পড়তে হবে। কিসের জন্য পড়তে হবে? সরকারি চাকরির জন্য। তো আবারও বলছি, ভিডিও শেষ করার আগে আবারও বলছি, পড়ো পড়ো এবং পড়ো, এবং কার জন্য পড়বে? সরকারি চাকরির জন্য পড়বে।
এবং বলবো এটা সরকারি চাকরিকে ড্রিম হিসাবে কখনো দেখতে যেও না, যে তোমার কাছে সরকারি চাকরি পাওয়ার বিশাল স্বপ্ন পণ্য এসব ভাবতে যেও না। এটা রিয়েলিটিতে বিশ্বাস করো। কারণ দেখো, রিয়েলিটিতে কেন বিশ্বাস করবে, কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো এসএসসি স্ক্যাম, এটা তো খেয়াল করেছো যে যাই হয়ে যাক না কেন, এটা তো সত্যি যে কিছু ছেলে সত্যি সত্যি পড়াশোনা করে ভালোভাবে কিন্তু চাকরিটা পেয়েছিল। তাহলে প্রতিটা পরীক্ষায় কেউ না কেউ তো ভালো ছেলে চাকরি পাচ্ছেই পড়াশোনা করে, এটা তো মানো। যে যা বাজে পদ অনুসরণ করে চাকরি পাচ্ছে পেয়েছে ওসব ভুলে যাও, মাথা থেকে ঝেড়ে ফেলো। কিন্তু এটা তো তোমরা বুঝতে পেরেছো যে সরকারি চাকরি তো ভালো ছেলেমেয়েরা পড়াশোনা করে পাচ্ছে, এই নয় যে আদৌ পাচ্ছে না। তো বলবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের কি নিজস্ব মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পড়াশোনাটা প্লিজ করো তোমরা, কারণ এই ভোটটা শেষ হয়ে গেলে যে পরীক্ষাগুলো আসছে না, তখন তুমি খেয়ে হারিয়ে ফেলবে, তখন ধরতে পারবে না। তুমি এই টাইমটাকে শুধু নিজের কাজের জন্য ইউটিলাইজ করো, নিজের পড়াশোনার পিছনে ইনভেস্ট করো। তো দ্যাটস ইট, চলো টাটা।